কয়েকদিন অসুস্থ থাকার কারণে কলেজ প্রাইভেট কোনোটাই যেতে পারিনি। আজকে একটু ভালো লাগছে। সকালে কলেজে যেতে পারিনি, কিন্তু প্রাইভেটে যাচ্ছি। একাই যাচ্ছি। সবাই মনে হয় চলে গেছে। আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ভালো লাগার ফলে যাচ্ছি। আর সামনে পরীক্ষা, এখন একটু পড়তে হবে, না হলে ফেল করব। ম্যামের বাসায় প্রাইভেট পড়তে চাই। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই অপরিচিত একটা মেয়ে এসে দরজা খুলে দিল। দেখেই আমি হাঁ হয়ে দাঁড়িয়ে গেলাম। ওই মিস্টার, অমন ভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? মুখের ভেতর মশা ঢুকে যাবে। মেয়ের কথায় আমি বাস্তবে ফিরলাম। না মানে, আমি মনে হয় ভুল বাসায় চলে এসেছি। আপনি কার পাশে এসেছেন? জি, আশা ম্যামের কাছে প্রাইভেট পড়ি এসেছি। আর ম্যামের বাসা এই ফ্লোরেই। মনে হয় ম্যাম ফ্ল্যাট চেঞ্জ করেছে। আপনি ঠিক বাসায় এসেছেন। আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি। তাহলে ম্যাম কি নতুন কাজের বুয়া রাখছে? না জেনে কথা বলেন কেন? আমাকে দেখে কি আপনার কাজের বুয়া মনে হয়? মনে তো হয় না, কিন্তু কি আর করার। এত সুন্দর একটা মেয়ে কি করে কাজের বুয়া হয়, সেটাই মাথায় আসছে না। আর একবার আমাকে কাজের বুয়া বলে ভুল করলে আপনার নাকে এমন খুশি দিব যে নাক বলে কিছুই থাকবে না। আচ্ছা, আপনি কে? আর ম্যাম কই? আমি নীলা, আর আপু পড়াচ্ছি। আচ্ছা, আপনি কে সেটা আর জানতে চাই না। সরেন, আমার দেরি হয়ে যাচ্ছে। মেয়েটা সরে দাঁড়ালো, আর আমি ভেতরে চলে গেলাম। ম্যাম, আসবো? হ্যাঁ পারভেজ, আসো। এতদিন পরে এলে? আসলে ম্যাম, কয়েকদিন অসুস্থ ছিলাম তো। এখন ঠিক আছো তো? হ্যাঁ ম্যাম, আজকে একটু ভালো লাগছিল, তাই ভাবলাম প্রাইভেট পড়ে আসি। একদম ঠিক করেছো। আজকে পরীক্ষার জন্য কিছু সাজেশন দিব, সেটাও পেয়ে যাবে। তারপর সবাই মিলে পড়তে লাগলাম। পড়া শেষ করে যখন বাসায় আসার জন্য দাঁড়ালাম, তখনই মাথাটা একটু ঘোরালো। ভাবলাম শরীর দুর্বল, তাই হয়তো এমন লাগছে। আমি সবার সাথে বের হচ্ছিলাম, কিন্তু হঠাৎ কি হলো সেটা আমি নিজেও জানি না। কতক্ষণ অচেতন অবস্থায় ছিলাম সেটা জানি না। তবে যখন জ্ঞান আসে, তখন দেখি আমি ম্যামের বাসায় শুয়ে আছি, আর পাশে সেই মেয়েটা বসে আছে। আমি এখানে কেন? মনে হয় কিছুই জানেন না। আমার উপর আপনি তখন ইচ্ছে করে পড়েছিলেন, তাই না? আমি আবার কখন আপনার উপর পড়তে গেলাম? একদম ঢং করবেন না। আপনার জন্য আপু আমাকে বকেছে জানেন। আপাকে কেন বকা দিছে? আপু ভেবেছে আমি আপনাকে ল্যাং মেরেছি, আর আপনি সেই ল্যাংয়ের জন্যই পড়ে গেছেন। আসলে আমি নিজেও জানি না আমার কেন এমন হলো। সুন্দরী মেয়ে চোখের সামনে দেখলে সবারই এমন হয়। এমন সময় ম্যাম এসে বলল, নীলা, কিসব বলছিস? তুই জানিস কলেজে যদি কোনো ভালো ছেলে থাকে, তাদের মধ্যে পারভেজ একজন। আপু তুমি জানো না, এই বদমাস ছেলে ইচ্ছে করে তখন আমার উপর হুমড়ি খেয়ে পড়েছিল। মারবো টেনে এক চর। কিসব বলছিস? যে ছেলে কিনা সবসময় মেয়েদের থেকে দূরে থাকে, সেই ছেলে তোর উপর পড়বে? এটা আমি বিশ্বাস করব? আপু তুমি আমার বোন নাকি ওর বোন? এমন ভাবে বলছো মনে হয় আমি সব দোষ করেছি। ম্যাম, ওনার কোনো দোষ নেই। আসলে আমার মাথা প্রচন্ড ঘুরাচ্ছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। অসুস্থ, তাই তো এমন হয়েছে। এখন তুমি বাসায় যেতে পারবে। হ্যাঁ ম্যাম, পারবো। আচ্ছা, তাহলে যাও। আমি উঠে দাঁড়াতেই আবার মাথা ঘোরালো। আমি ধপ করে বসে পড়লাম। বুঝতে পেরেছি, তুমি একা যেতে পারবে না। এই নীলা, যা তো, ওকে একটু বাসায় দিয়ে আয়। আপু তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো এখন তেমন কিছু চিনি না, জানি না। তো কি চিনতে হবে? আমি দিয়ে আসতাম। এখন আবার আমাকে একটু বাজারে যেতে হবে, তাই তোকে বলছি, যা দিয়ে আয়। আর মহলাটা একটু দেখে আয়। ম্যাম, আমি পারবো। শুধু শুধু ওনাকে কষ্ট করতে হবে না। পারবে মানলাম, কিন্তু যদি রাস্তায় মাথা ঘুরে পড়ে যাও, তাহলে কি হবে ভেবে দেখেছো? তাই নীলা তোমাকে নিয়ে যাক, আর বাসায় ছেড়ে দিয়ে আসুক। আমিও না করলাম না, কারণ সত্যি যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে কি হবে? নীলাও মনে হয় ওর আপুকে খুব ভয় পায়, তাই আর না করেনি। নীলাকে সাথে করে বের হলাম। নীলা মনে হয় খুব বিরক্ত হচ্ছে। একবার তো বলেই বসলো, আচ্ছা, এই অসুস্থ শরীর নিয়ে প্রাইভেটে না আসলে হয় না? আমি কি জানতাম নাকি? আগে জানলে আমার আবার এইরকম খারাপ লাগলে আমি কোনো দিন আসতাম না। শুনুন, এরপর যতদিন না সুস্থ হবেন তার আগে প্রাইভেটে আসবেন, বুঝলেন? আমি আর কোনো কথা বললাম না। নীলাই একটা রিক্সা ডেকে নিল। আমি রিক্সায় উঠে বললাম, থাক, আপনাকে আর যেতে হবে না, আমি একাই যেতে পারবো। একদম চুপ থাকেন। আজকে আপনার জন্য অনেকগুলো কথা শুনেছি, আর নতুন করে কোনো কথা শুনতে পারবো না। আপু যেটা বলেছে আমি সেটাই করব। একটু ওইদিকে চেপে বসেন।
তাহলে আপনি আলাদা রিক্সায় যান না প্লিজ। একটু ওইদিকে চেপে বসেন। এত ভদ্র সাজার দরকার নেই। আমি আপনার গার্লফ্রেন্ড না যে আপনার সাথে চিপকে বসবো। আপনি যেমন মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখেন, আমিও ঠিক তেমন ভাবেই ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখি, বুঝলেন? এটা বলতে বলতে আমি রিক্সায় উঠে বসলাম। আমি একটু চেপে বসলাম, কিন্তু যতই চেপে বসি রিক্সা তো একজনের সাথে অন্যজনের টাচ লাগবেই। তবুও যতটা সম্ভব আমি চেপে বসেছি। আমি যতই চেপে বসছিলাম ঝাঁকিতে নীলা আমার দিকেই তত চলে আসছিল। চাপতে চাপতে এমন স্থানে চলে গেছি যে পড়ে যাবার উপক্রম হয়েছে। আরে করছেন কি? পড়ে যাবেন তো, এদিকে আসুন। কি করব? আপনি তো আমার দিকে চেপে আসছিলেন। আচ্ছা, আমি সরে বসছি, আপনি এদিকে আসুন। নীলা একটু সরে বসলো আর আমিও জায়গা মতো বসলাম। রিক্সা করে যখন বাজার পার হচ্ছিলাম তখন দেখি আব্বু বাজারে আর আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আব্বুকে এমন অবস্থায় দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল, কারণ আজকে বাসায় গেলে আমার খবর আছে। বাসার সামনে নামিয়ে দিয়ে নীলা সেই রিক্সায় করে আবার চলে গেল। আর আমিও এতই ভীত যে একবার যে নীলাকে ভেতরে আসতে বলবো সেই সাহসটুকু পাইনি। আমি বাসায় গিয়ে আমার রুমে চলে গিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ পর নিচে চেঁচামেচি শব্দ শুনতে পেলাম। আমি তো ভয় শেষ, কারণ আব্বু আম্মুর সাথে আমার ব্যাপারে কথা বলছে। কতক্ষণ পর আব্বু আম্মু আমার রুমে আসলো। তা বাসাদন, পড়ালেখা বাদ দিয়ে আজকাল এসব তুমি কি করে বেড়াচ্ছ? আব্বু, তুমি কিসের কথা বলছো? এখন তুমি কিছুই জানো না? তা কতদিন ধরে এসব চলছে? আব্বু, আমি কিছুই বুঝতেছি না। আরে বাহ, বাসাদন আমার এখন কিছুই বোঝে না। আজকে যখন রিক্সায় অমন করে চিপকিয়ে ওই মেয়েটার সাথে যাচ্ছিলে সেটা আমি দেখে ফেলেছি। ঘুরতে খুব ভালো লাগে, তাই না? এলাকায় কিভাবে আমার মান সম্মান ডোবানো যায় তুমি সেই চেষ্টা করে যাচ্ছ। তোর মনে নাই ছোটবেলায় আমি তোকে কি বলেছিলাম না মেয়েদের থেকে দূরে থাকতে? আব্বু, তুমি যাও তো আমার রুম থেকে, আমার ভালো লাগছে না। এখন কেন ভালো লাগবে? সব সত্যিটা তো আমি জেনে গেছি, তাই না? আব্বু, তুমি যাও তো, আমার ভালো লাগছে না, একটু শুয়ে থাকতে দাও। হ্যাঁ, এখন কেন ভালো লাগবে? সত্যিটা তো আমি জেনে গেছি। আব্বু, যা দেখেছো সেটা ভুল দেখেছো। ওই মেয়েটা আমার কেউ না, আজকে আমাদের প্রথম দেখা। ভালো তো, প্রথম দেখাতেই এত ঘনিষ্ঠতা, প্রথম দেখাতেই রিক্সাতে চিপকিয়ে যেতে হয়। আব্বু, তুমি সবকিছু না জেনে ভুলভাল বলছো কেন? আমি সবকিছু দেখেই বলেছি। তোমার দেখার মধ্যে ভুল ছিল আব্বু। ওটা আমার ম্যামের বোন, আমাকে বাসায় ছাড়তে আসছিল। তার মানে তুই ম্যাডামের বোনের সাথে রিলেশন করিস? ধুর, আমি আজকে পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই ম্যাম তার বোনকে বলেছিল আমাকে এই বাসায় পৌঁছে দিতে। যদি তাও বিশ্বাস না করো তাহলে ম্যামকে ফোন দিয়ে জেনে নাও। এই কথাটা এতক্ষণ বলিস নাই কেন? শুধু শুধু এতগুলো কথা খরচ করলাম। আব্বু, তুমি আমাকে বলতে দিলে তো বলতাম, তুমি তো নিজের মতো করে বানিয়ে বলছিলে। কি করব বল, ওই মেয়েটার সাথে তোকে দেখে রাগ হচ্ছিল তাই। আচ্ছা, এখন কেমন লাগছে? আর তুই সময় মতন ওষুধ খাচ্ছিস তো? আব্বু, যাচ্ছি, আমি এখন ঘুমাবো, তুমি যাও তো। তারপর আব্বু আর আম্মু চলে গেল আর আমিও শান্তির ঘুম ঘুমাইলাম। কয়েকদিন পর আমি সুস্থ হয়ে গেছি, তাই আজ থেকে আবার কলেজে যাব। রেডি হয়ে বের হচ্ছিলাম, তখন পেছন থেকে আম্মুর ডাক। এই পারভেজ, দাঁড়া। হ্যাঁ আম্মু, বলো। এই নে তোর এই কদিনের সব পকেট মানি। কিন্তু আম্মু, আমি তো এই কদিন কলেজে যাই নাই। তুই গেলে তো লাগতো, আর রেখে দে, কাজে লাগতে পারে। আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে কলেজে চলে গেলাম। পকেট ভর্তি আজ টাকা, তাই একটু ফুটানি মেরে রিক্সায় না গিয়ে মোটর সাইকেল কলেজে গেলাম। মাত্র নেমেছি আর অমনি হারামি সোহেল আর আলামিন আসলো। কিরে মামু, শুনলাম তুই নাকি ম্যাডামের বোনের সাথে টাঙ্কি মারছিস। দূর শালা, এসব কি বলিস? জানি, সেদিন নাসির সব দেখেছিল। ভাগ্য তোর রে মামু, একদিনে কিভাবে পটিয়ে ফেললি। আমরা কদিন যাবত চেষ্টা করেছিলাম, কেউ কথাও বলতে পারলাম না। আর তুই প্রথম দিনে সেঞ্চুরি করে দিলি। তা তোর মহারানী এখনো আসলো না কেন? আমার মহারানী মানে? মহারানী মানে নীলা এখনো আসলো না কেন? নীলা কেন এখানে আসতে যাবে? কেন আসবে মানে? তুই কি কিছুই জানিস না পারবেশ? নীলা তো এই কলেজে ভর্তি। তো কি হয়েছে? এত ভাব ধরতে হবে না, ওই দেখ ভাবি আসছে। এই বলে ওরা নীলাকে দেখিয়ে দিল। আমি খেয়াল করে দেখলাম নীলা কোথাও না দাঁড়িয়ে সোজা ক্লাসে চলে গেল। আমরাও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। আমরা বরাবর পেছনের সিটে বসি, কারণ সামনে বসলে স্যারদের লেকচার শুনতে শুনতে মাথা হ্যাং হয়ে যায়, আর পেছনে বসলে নিজেদের মধ্যে কথা চালিয়ে গেলেও কেউ বুঝতে পারে না। আমরা বসে পড়লাম।
কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। প্রথম ক্লাসের স্যার চলে আসছে। সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। স্যারের মতো স্যার ক্লাস করাচ্ছে, আর আমাদের মতো আমরা গল্প করেই যাচ্ছি। দোস্ত, আজ অনেক দিন হলো মিমের পেছনে লেগে আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। শুধু তো ঘুরেই যাচ্ছিস কেন? সামনে দাঁড়িয়ে তোর ভালোবাসার কথা মিমকে বলেছিলি? একবার বলেছিলাম, তারপর থেকে আমি কানে কম শুনি। তো আরেকবার বল, দেখবি প্রবলেম ঠিক হয়ে গেছে। আমি কিছু করতে পারবো না, তুই কিছু একটা আইডিয়া দে না রে ভাই। দেখ তো মিম কোথায় বসেছে। ওই দেখ, নীলার সাথেই বসেছে। আরে নীলা কোথায় বসেছে? ওই তো, ওই যে দেখ, আমাকে দেখিয়ে দিয়ে বলে। এক কাজ কর, একটা কাগজে ছোট করে লেখ আই লাভ ইউ। দেখলাম, তারপর ওইটাকে ছোট্ট করে ভাঁজ কর। আলামিন ছোট ভাঁজ করে বলল, হ্যাঁ করেছি। এখন এটা দিয়ে কি করবি? এখন আমি এটা মিমকে ছুড়ে মারবো। মিম তোর দিকে তাকাবে, তখন তুই ইশারায় বুঝিয়ে দিবি তুই ওকে খুব ভালোবাসবি। ও যদি স্যারকে বলে দেয়? আরে ভয় পাস না, ও স্যারকে কিছু বলবে না, আর পরে তোকে চড়ও মারবে না। এইভাবে কয়েকদিন করে দেখ, মিম তোর প্রেমে পড়ে যাবে। তাহলে এখনো এটা নিয়ে বসে আছি কেন? দে, ছুড়ে দে। আমি কাগজটা ছুড়ে মারলাম, কিন্তু সেটা মিমের কাছে না গিয়ে চলে গেল নীলার কাছে। নীলা কাগজটা খুললো, তারপর আমাদের দিকে তাকালো। আমরা তো ভয় শেষ। আর এরই মধ্যে নিতু নীলার কানের কাছে কিছু একটা বলল। নীলা দাঁড়িয়ে স্যারকে ডাকলো। স্যার, এটা কি লেখাপড়া করার জায়গা নাকি প্রেম নিবেদন কেন্দ্র? কেন নীলা, কি হয়েছে? এই দেখেন স্যার, পেছন থেকে এটা আমাকে ছুড়ে দিয়েছে। স্যার নীলার হাত থেকে নিয়ে নিল। কে দিয়েছে, তুমি দেখেছো? স্যার, হ্যাঁ স্যার, আমি দেখেছি। ওই যে ওই ছেলেটা দিয়েছে। আমাকে দেখিয়ে দিয়ে বলল। স্যার আমাকে দাঁড়াতে বললেন। পারভেজ, তুমি কি এই কাগজ ছুঁড়ে মেরেছো? জি স্যার, আমি মেরেছি, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। এটা কি পড়ালেখা করার জায়গা নাকি প্রেম নিবেদনের জায়গা? স্যার মানে। আবার কথা বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আর নীলা, বসো। থাক বাবা, বেঁচে গেছি। ভাবছিলাম প্রিন্সিপালের কাছে নিয়ে যাবে। কতক্ষণ যেতে না যেতেই আমার হারামি বন্ধুগুলো আমাকে খোঁচাতে শুরু করে দিল। আমি বসেছিলাম মাঝখানে, সেই অনুপাতে আমি দাঁড়িয়ে ছিলাম মাঝখানে। দুজনের খোঁচা দিয়ে সহ্য করতে না পেরে আমি স্যারকে ডাক দিলাম। স্যার দেখেন, এই দুজন আমাকে খোঁচাচ্ছে। এমনিতেই স্যার আমার উপর রেগে আছে, তার উপর আবার দিছি বিচার। দাঁড় করিয়ে রেখেছিলাম, তাতে ভালো লাগলো না। কানে ধর বেয়াদব। আমি চুপ করেই দাঁড়িয়ে আছি। কি হলো, কানে কথা যাচ্ছে না? তোকে না কান ধরতে বলেছি? কানে ধরবি নাকি তোকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব? প্রিন্সিপালের কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে। আমি কানে ধরলাম। ক্লাসের বাকি ছাত্রছাত্রী হাসাহাসি শুরু করে দিছে। আমি নীলার দিকে তাকিয়ে দেখি কতক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে আর মিটিমিটি করে হাসছে। ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু স্যার এটা বলে গেছে যে আমি যেন না বসি। যদি ম্যাম আমাকে বসতে বলে তাহলে আমি বসতে পারবো। এদিকে আমার কান্না চলে এসেছে। আমি মনে হয় জোকার, সবাই আমাকে দেখে মজা নিচ্ছে। তবে সোহেল আর আলামিন চুপ করে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। আমার শুধু ভয় হচ্ছে, একটা ডেস্ক, ম্যাডামের ক্লাস, আর ম্যাডামটা অন্য কেউ নয়, নীলার বোন। যদি ম্যাম শুনে আমি তার বোনকে প্রেম প্রস্তাব দিয়েছি, তাহলে তো আমার খবর আছে। যতই আদর করুক না কেন, আজকে বড় ধরনের শাস্তি আমার কপালে আছে। ম্যাম আসা মাত্রই আমার দিকে নজর দিয়ে বলল, কি হলো পারভেজ, কান ধরে দাঁড়িয়ে আছো কেন? কেউ একজন বলল, ম্যাম ও নীলাকে আজকে ক্লাস চলাকালীন কাগজে আই লাভ ইউ লিখে ছুড়ে মেরেছিল। ম্যাম আমাকে কান ছাড়তে বললেন, তারপর বললেন, সেই কাগজটা কই? সেটা তো আহমদ স্যার নিয়ে গেছে। ম্যাম সাথে সাথে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার চলে আসলেন। আমাদের কাছে এসে বললেন, পারভেজ, এটা তোমার হাতের লেখা নয়, এটা আলামিনের হাতের লেখা। এখন বলো আসল সত্যিটা কি। তখন আমরা তিনজন সবকিছু ম্যামকে বললাম। আসল ঘটনা কি? ম্যাম আমাদের বললেন নেক্সট যেন আর ক্লাসে এসব না করি। আর নীলাকেও কি যেন একটা বলল। ক্লাস শেষে আমি, আলামিন আর সোহেল বাসায় ফিরছি। সরি দোস্ত, আজকে আমার জন্যই তোকে এইভাবে শাস্তি পেতে হলো। কোনো কথা বলছি না, চুপচাপ হেঁটে যাচ্ছি। মনটা খুব খারাপ। আজকে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করেছে, তার জন্য সারা রাস্তা কোনো কথা বলেনি। বাসায় এসে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ছিলাম। বিকেলে আম্মু ডেকে দিল প্রাইভেটে যাওয়ার জন্য। আমি গোসল করে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিলাম। ম্যামের বাসায় গিয়ে কলিং বেলে চাপ দিতেই নীলা এসে দরজা খুলে দিল। তারপর নিচের দিকে তাকিয়ে বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি যে ওটা আপনি আমাকে দেননি। সরি। হ্যাঁ জান, আপু পড়াচ্ছে, পড়ুন গিয়ে। আর আপু জিজ্ঞেস করলে পড়বেন। আমি সরি বলেছি। কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যেতে লাগলাম।
কি হলো? হ্যাঁ না ইটস ওকে কিছু একটা তো বলবেন। কিছু না বলে চলে যাচ্ছেন কেন? তাও কিছু না বলে চুপচাপ চলে গেলাম। ম্যাম যে ফ্ল্যাটে থাকতো তাতে 3টা রুম ছিল। ম্যাম একাই থাকতো। ম্যামের বিয়ে হয়েছিল, কিন্তু কোনো এক কারণে তারা আলাদা হয়ে গেছে। 3 রুমের একটার মধ্যে একটাই কিছু বেঞ্চ ছিল, আর সেটাই আমাদেরকে পড়াতো। তারপর আমি ম্যামকে বললাম, ম্যাম আসবো? হ্যাঁ আসো। দেরি হলো কেন? না ম্যাম, এমনি একটু দেরি হয়ে গেল। তোমার কি কোনো কারণে মন খারাপ পারভেজ? হ্যাঁ ম্যাম, ক্লাসে কানে ধরে দাঁড়িয়েছিলাম তো তাই। সবাই আমাকে নিয়ে কত মজা করলো। পারভেজ, ওটা কোনো ব্যাপার হলো? ভুল করে হয়ে গেছে, আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে মন খারাপ করে থাকতে হবে না। যাও গিয়ে বসো। তারপর আমি গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর নীলাও চলে আসলো। পড়ায় মন দিলাম। সন্ধ্যা অবধি পড়ে বাসায় চলে এলাম। কিছুতেই তখনকার ব্যাপার ভুলতে পারছি না। বারবার মনে পড়ে যাচ্ছে। আর নীলাকে যে শাস্তি দিব সেটাও মন চাচ্ছে না, কারণ নীলা যেটা করেছে একদম ঠিক করেছে। ভুল তো আমারই। যাই হোক, এটা আর ভাববো না। যেটা যত বেশি ভাবা হয় তার জন্য মন তত বেশি খারাপ হয়। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন আম্মুর ডাকে ঘুম ভাঙলো। এই নবাবজাদা, আর কত ঘুমাবি? তোর কলেজের সময় হয়ে গেছে। আম্মু যাও তো, বিরক্ত করো না। আজ কলেজে যাব না। ভালো ভালো উঠবি নাকি পানি ঢেলে দিব? এমনিতেই অসুস্থতার কারণে কতদিন কলেজে যেতে পারিস নাই, আবার এখন সুস্থ তাও বলিস কলেজে যাবি না? ওঠ বলছি, ওঠ, উঠে রেডি হয়ে কলেজ যা। না আম্মু, যেটা শুরু করেছে তারপর আর শুয়ে থাকা যাবে না। আমি উঠে প্রথমেই ফ্রেশ হয়ে দিলাম। তারপর খেয়ে রেডি হয়ে কলেজে চলে গেলাম। সোহেল আর আলামিন ক্যাম্পাসে বসেছিল। আমিও ওদের কাছে গেলাম। এই তো পারভেজ চলে এসেছি। কেন, আমার জন্য কি তোরা অপেক্ষা করছিলি? হ্যাঁ রে ভাই, আজকে মিমকে ক্যাম্পাসে সবার সামনে প্রপোজ করব। কিন্তু মিম যদি তোকে আবার চর মারে? আজকে যদি আমাকে ফিরিয়ে দেয় আর ওর পেছনে ঘুরবো না। অনেক ঘুরেছি, গত 2 মাস ধরে ওর পেছনে ঘুরে বেড়াচ্ছি। আর না, আজকে রাজি হলে হবে, নয়তো অন্য একটা খুঁজে নিব। আরে মামু, তুই এত রেগে আছিস কেন? তো রাখবো না তো কি করবো? মিম আমার সামনে আসলেই রেগে যায়, আর আজকে ওই ছেলেটার সাথে আসলো, তাও আবার এত ক্লোজ হয়ে। এইবার বুঝলাম আলামিন কেন সকাল থেকে এত রেগেছিল। আচ্ছা চল তাহলে প্রপোজ করে আসি। চল। আমরা 3 জন মিলে মিমের কাছে চলে গেলাম। নাজবুল মিমকে উদ্দেশ্য করে বলল, এই মিম, একটু শোনো। কি ব্যাপার, আবার তুমি এসেছো? তোমাকে না বলে দিছিলাম আমার সামনে না আসতে? আর ভালো কথা, তুমি ক্লাসে অমনভাবে আমার দিকে তাকিয়ে কেন থাকো? ও মা, তুমি সেটা খেয়াল করো নাকি? তার মানে তুমিও আমার দিকে তাকিয়ে থাকো? আমি মোটেও তোমার দিকে তাকাই না। আমার বান্ধবীরা বলে তুমি আমার দিকে তাকিয়ে থাকো। সে যাই হোক, আমি তোমাকে এই শেষবারের মতো বলতে এসেছি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসবো। আলামিন এই উত্তরটা শুনেই সোজা ক্লাসে চলে গেল। আমি আর সোহেলও সেখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি আলামিন শেষের বেঞ্চে বসে বাচ্চাদের মতো কান্না করছে। কিরে ভাই, কান্না করছিস কেন? কান্না করবো না তো কি করবো? আমি মিমকে কত ভালোবাসি সেটা মিম বুঝলো না। আরে ব্যাপার না, একটা হয়নি তো কি হয়েছে? ওর থেকে অনেক ভালো মেয়ে তোর জীবনে আসবে। আমার তো ওর থেকে ভালো কাউকে চাই না। আমি মিমকেই চেয়েছিলাম, কিন্তু মিম আমাকে কোনোদিনও চায়নি। না, অনেক হয়েছে। আজ থেকে আমি মিমকে ভুলে যাব। এটাও ভুলে যাব আমি কোনোদিন মিমকে ভালোবেসেছিলাম। সেটাই কর ভাই, আর কান্না থামা। সবাই তোর দিকে তাকিয়ে আছে। নাজমুল নিজের চোখের পানি মুছে ফেললো। এর মধ্যে ক্লাসে নীলা আসছে। আমি দেখেও না দেখার ভান করলাম, কারণ নীলাকে দেখলেই আমার কালকের কথা মনে পড়ে যাচ্ছিল। নীলাও আমার দিকে চেয়ে আছে, সেটা একটু খেয়াল করছিলাম। অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। সোহেল কতক্ষণ পর পর আমাকে বলছিল, বন্ধু নীলা তোর দিকে তাকিয়ে আছে। আরে তাকিয়ে থাকতে দে। তারপর ক্লাসে স্যার আসলো। ক্লাস চলাকালীন সময়ে স্যার আমাদের কাছে আসলো। আমরা তো আবার ভয়ে শেষ, কারণ আজকে মনে হয় মিম স্যারের কাছে বিচার দিয়েছে। আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। পারভেজ শোনো, কাল যা হয়েছে সেটার জন্য মন খারাপ করে না। তবে এটা সত্যি যে তোমরা অন্যায় করেছো, আর এটা প্রিন্সিপালের কাছে গেলে অনেক সমস্যায় পড়তে হতো তোমার। তাই আর এমন কাজ করো না। সামনে পরীক্ষা, তাই মন দিয়ে পড়ালেখা করো। এই কথা বলেই স্যার চলে গেলেন, আর আমরা হাফ ছেড়ে বাঁচলাম। স্যার যখন আমাদের সাথে কথা বলছিল, নীলা আমাদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছিল। প্রতিদিন আলামিন ক্লাস করা বাদ দিয়ে মিমের দিকে তাকিয়ে থাকতো।
কিন্তু আজ আলামিন একবারও মিমের দিকে তাকায়নি। আমি লক্ষ্য করেছিলাম মিম কয়েকবার আমাদের দিকে তাকিয়েছিল। কয়েকদিন হয়ে গেছে আলামিন এখন আর মিমের দিকে ফিরেও তাকায় না। মিম এখন তাকিয়ে থাকে। যখন আলামিনকে বলি, দোস্ত দেখ, তোর দিকে তো মিম তাকিয়ে আছে। আরে তাকিয়ে থাকতে দে, তাতে আমার কি? 9 দিন পর নীলার সাথে এখন একটু একটু কথা হয়। আমি নিজেই বলি না, ভালো লাগে না কথা বলতে, তাই কথা বলি না। দোস্ত, সবার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কি? আমার ছোট মামার বিয়ে, আমরা যাচ্ছি সবাই। আমরা মানে কারা? আমার পরিবার তো যাচ্ছে, সাথে তুই আর পারবেশ। আর শোন, এটা ভেবে ভয় পাস না, কিন্তু তোদের টাকা পয়সা খরচ করতে হবে না। ওখানে যাওয়া, খাওয়া আর ফিরে আসা সব টাকায় আমিই দিব। কিন্তু আমার আব্বু আম্মু তো আমাকে যেতে দিবে না। তোদের দুজনের যেতেই হবে, না গেলে একটুও মজা করতে পারবো না। আচ্ছা, আমি তোকে সন্ধ্যায় জানিয়ে দিব, কিন্তু কবে যেতে হবে? আমরা আগেই চলে যাব। আচ্ছা, আমি বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলি। তা আলামিন, তুই যাবি তো? শিওর দিয়ে বলতে পারছি না, তবে যাওয়ার ট্রাই করবো। তারপর একে অপরকে বিদায় দিয়ে যার যার বাসায় চলে গেলাম। বাসায় এসে আম্মু আব্বুকে বলতেই তারা রাজি হয়ে গেল। এত সহজে আব্বু আম্মু রাজি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। আমি সোহেলকে জানিয়ে দিলাম আমি যাচ্ছি সন্ধ্যায়। সোহেল আমাকে ফোন করে জানিয়ে দিল আলামিনও যাচ্ছে। পরদিন আর কেউ কলেজে গেলাম না। কুমিল্লার একটা গ্রামে যাব। বড় হয়েছি শহরের, তাই আমার আর তর হয়েছে না গ্রাম দেখার জন্য। আমরা 3 জনেই যাচ্ছি। আব্বু আমাকে কিছু টাকা দিল, আর আমার কাছেও কিছু ছিল। খুব ভালোভাবে হয়ে যাবে। সোহেল নিজের টাকায় টিকিট কিনলো। তারপর কয়েক ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম রাফির নানু বাসায়। সেখানে সবার সাথে পরিচয় করিয়ে দিল। বিকেল বেলা আমরা গ্রাম ঘুরতে বের হলাম। আলামিন যেখানেই মেয়ে দেখছে সেখানেই দাঁড়িয়ে সেলফি তুলছে, সাথে আমাদের দুজনকে নিয়েই তুলছে আর ফেসবুকে আপলোড দিচ্ছে। এইভাবে 2 দিন কাটালাম। আজকে বিয়ে, বাসায় মেহমানে ভর্তি। কতগুলো মেয়ের সাথে আমাদের ভালোই পরিচয় হলো। আলামিন তো মেয়েদের সাথে একদম চিপকিয়ে থাকে আর সেলফি তুলে আপলোড দেয়। কেন এমন করছে সেটা কিছুই বুঝতে পারছি না। তবে মেয়েগুলো বেশ মিশুক, অল্পতেই আমাদের সাথে মিশে গেছে। সেদিন বিকেল বেলা আমরা একসাথে ঘুরতে বের হলাম, একদম জোড়ায় জোড়ায়। আমরা 3 জন, ওরাও 3 জন, আর একজন ছেলে একজন মেয়ে। এমন ভাবে শাড়ি ধরে হাঁটছি। আজকে কেন জানি আমাদেরও ছবি তুলতে খুব ইচ্ছা করছিল। যে যার যার মতো ছবি তুলে নিলাম। এর মধ্যে ঘটে গেছে আরেক কাণ্ড। সোহেলের নাকি অহনাকে ভালো লেগে গেছে। অহনা হলো আমাদের সাথে যে 3 জন ঘুরতে এসেছিল তাদের মধ্যে একজন। দোস্ত, আজকেই শেষ দিন, যে করেই হোক আজকের মধ্যেই পটাতে হবে। পটাতে না পারলে আমি প্রেম করার আগেই দেবদাস হয়ে যাব। প্লিজ দোস্ত, একটু লাইন করিয়ে দে না। আচ্ছা, একটু দাঁড়া, দেখছি। আমি অহনাকে ডেকে বললাম, অহনা, তোমাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো, কি করবে? তোমার বয়ফ্রেন্ড আছে? না কেন? কিভাবে যে বলি। কোনো সমস্যা? আসলে হয়েছে কি, রাফি তোমাকে ভালোবেসে ফেলেছে। আমার কথা শুনে অহনা একটু ভেবাচাকা খেয়ে গেল। তারপর সোহেলের কাছে চলে গেল। সোহেল মনে হয় ভয় পাচ্ছে, অহনার দিকে তাকাতে পারছে না। কি হলো? অমন ভাবে মাটির দিকে তাকিয়ে আছো কেন? কথা আছে তোমার সাথে, চলো ওইদিকে। এই বলে সোহেলকে একটু আড়ালে নিয়ে গেল আর আমাদেরকে বলে গেল আমরা যেন ওদের কাছে না যাই। এমনিতেও কারো পার্সোনাল সময় ডিস্টার্ব না করাই ভালো। তাই আমরা সবাই দাঁড়িয়েছিলাম। কতক্ষণ পর ওরা আসলো। সোহেলের গাল লাল হয়ে আছে, অহনা মিটি মিটি হাসছে। কিরে সোহেল, তোর গাল অমন দেখাচ্ছে কেন? একটু আদর করেছি, তাই অত লাল হয়ে আছে। আদর করলে গাল লাল হয় নাকি? হ্যাঁ হয়তো। আসলে আদরটা করতাম না, যদিও নিজে থেকে এসে আমাকে প্রপোজ করত। আমি এর আগেও অনেকবার খেয়াল করেছিলাম, সহল যখনই ওর নানুর বাসায় আসতো আমার দিকে কেমন করে তাকিয়ে থাকতো। আমি বুঝতে পারতাম কিছু একটা ব্যাপার আছে। কখনো ও নিজে থেকে এসে ভালোবাসি কথাটা বলে সাহস পায়নি, কিন্তু আজ আপনাকে দিয়ে। সে যাই হোক, এখন থেকে আমি আপনাদের ভাবি। আর ওই তোরা শোন, এখন থেকে সোহেল তোদের দুলাভাই। তারপর সবাই বাসায় চলে আসলাম। সেদিন আলামিন যত পেরেছে ছবি তুলেছে, শালা পাগল হয়ে গেছে। পরদিন আমাদের সবাইকে মেয়ের বাড়ি যেতে হবে। 2টা গ্রাম পরে মেয়ের বাড়ি, যদিও গ্রাম তবু রাস্তাঘাট সব পাকা। বরযাত্রী যাবে 50 জন প্লাস। সবাই বাসে উঠে গেছি। আমি, আলামিন আর সোহেল পেছনের সিটে বসেছি। হঠাৎ অহনা এসে বলল, সোহেল,
তুমি আমার সাথে বসে যাবে আর ওই বাড়িতে আমার সাথে ঘুরবে, খেতেও বসবে আমার সাথে। ভাবি, একদিনে কি আমাদের বন্ধুকে এইভাবে কেড়ে নিবেন? ও, আর একদিন নয়। আমি সোহেলকে অনেক আগে থেকে ভালোবাসি। আমি ভাবছিলাম কাল আমি নিজেই প্রপোজ করব, কিন্তু তার আগে আপনি বললেন সোহেল আমাকে ভালোবাসে। আর শুনেন, সোহেলকে আমি আগলে রাখতে চাই। আপনাদের সাথে যেতে দিলে দেখা যাবে ওই বাড়িতে কোন মেয়ের পাল্লায় ফেলে দিবেন আমার ভোলা ভালা সোহেলকে। এই সোহেল, তাড়াতাড়ি উঠো, পরে ছিট পাওয়া যাবে না তো। কিন্তু বাড়ির লোক কি বলবে? সেটা নিয়ে এত ভাবছো কেন? বলবে যে জায়গা পাওনি, তাই আমার সাথে বসতে বাধ্য হয়েছ। আর এই যে আপনারা এখানে না বসে সামনে গিয়ে বসুন, যাতে সোহেলকে কেউ বলতে না পারে আপনাদের সাথে না বসে আমার সাথে বসলো কেন। ভাবলাম যে নতুন প্রেম একটু একটু একসাথে থাকার ইচ্ছা হতেই পারে, তাই আমরা উঠে সামনের দিকে গিয়ে বসলাম। আর অহনা আর সোহেল একদম পেছনের সিটে বসেছে। গাড়ি চলতে লাগলো। আমরা গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগলাম। প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার। দেখতে দেখতে আমরা কনের বাড়ি চলে এসেছি, কিন্তু গেইটে বাঁধলো বড় গ্যাঞ্জাম। ভেতরে কি হচ্ছে আমরা জানি না, কারণ আমরা সবার ছোট, তাই আমাদের কোনো দায়িত্ব নেই। তবে হই হট্টগোল হচ্ছে খুব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ভেতরে প্রবেশ করলাম। চারিদিকে সব টানাকাটা পড়ি। আমরা বন্ধু সোহেল এইসবের কিছু দেখতে পাচ্ছে না, কারণ অহনা সোহেলকে নিয়ে এক জায়গাতে বসে আছে, আর আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছি। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ, এখন আমাদের ফিরে যাওয়ার পালা। সোহেলের আব্বু আম্মু আগে চলে গেছে, আমরাই রয়ে গেছি। কিন্তু আর না, এইবার ফিরে যেতে হবে। তাই যে যার যার মতো সব গুছিয়ে নিয়ে বাস কাউন্টারে চলে আসলাম। এর মাঝে ঘটছে আরেক বিপত্তি। অহনা এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সোহেলকে কিছুতেই যেতে দিতে চাচ্ছে না। সোহেল অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু অহনা মানতেই চাচ্ছে না। তারপর আমরা গেলাম বোঝাতে। অনেক বোঝানোর পর অহনা ভাবি বোঝ মানলেন। এরপর আমরা ঢাকাতে চলে আসলাম। দেখি সোহেলের মন অনেক খারাপ। সেটা একটু স্বাভাবিক, যে যার বাসায় চলে গেলাম। পরদিন কলেজে যাব। আলামিন আর সোহেলকে কল দিলাম। কল দিয়ে ওদের আমার জন্য দাঁড়াতে বললাম। আমি খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। তিনজন আজ একসাথে কলেজে যাচ্ছি। হেঁটেই যাচ্ছি, কারণ এতে করে রাস্তায় মজা করা যায় অনেক। দুষ্টুমি করতে করতে আমরা কলেজে চলে এসেছি। ক্যাম্পাসে মাত্র প্রবেশ করেছি, আমাদের সামনে মিম চলে আসছে। এসে আলামিনের কলার চেপে ধরেছে। আমি আর সোহেল এটা দেখে পুরোই অবাক। ওই, এতদিন তুই কই ছিলি? সেটা আমি তোমাকে বলতে যাব কেন? বলতে হবে না, আমি সব জানি। কি ভেবেছিস এদিকে একজনের মনে প্রেম জাগিয়ে অন্য জায়গায় গিয়ে মেয়েদের সাথে ঢলাঢলি করবি? আমি কার সাথে কি করব সেটা আমার ব্যাপার। এইভাবে আমার কলার ধরেছে কেন? সবাই দেখছে। দেখুক সবাই, সবাইকে দেখানোর জন্যই তো ধরেছি। মেয়েগুলো কে ছিল? সেটা জেনে তুমি কি করবে? আচ্ছা, বলতে হবে না। নেক্সট আর কোনো মেয়ের সাথে মিশবি না। কেন মিশবো না কেন? তোকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার কষ্ট হয়। কেন তোমার কষ্ট হবে কেন? কারণ আমি তোকে ভালোবেসে ফেলেছি। তাহলে বুঝো, তুমি যখন অন্য ছেলের সাথে মিশো তখন আমার কেমন লাগে। আর কোনো ছেলের সাথে মিশবো না। আরো একটা প্রেম হয়ে গেল। আমি এতিম হয়ে গেলাম নাকি? মিম আর আলামিন অন্য জায়গাতে চলে গেল। দাঁড়িয়েছিলাম আমি আর সোহেল। কিছুক্ষণ পর সোহেলের ফোনে অহনা নাকি কল করেছে। সোহেলও অন্য জায়গাতে চলে গেল। আমি একাই দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, তাই একটা গাছের নিচে বসে পড়লাম। কি হলো? একা কেন? বন্ধুগুলো কই গেল? আমি তাকিয়ে দেখি নীলা এসে কথাটা বলল। আছে, যে যার যার কাজে ব্যস্ত। এই কলেজে এসে কিসের কাজ? একজন তার প্রেমিকার সাথে কই যেন গেল, আর একজন প্রেমিকার সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। তো আপনি একা কেন? আপনি একটা প্রেমিকা জুটিয়ে নিন। আরে ধুর, আমি ওইসবে নেই। যেমন আছি অনেক ভালো আছি। আচ্ছা, আমি কি আপনার পাশে বসতে পারি? নীলার এমন কথা শুনে আমি ওর দিকে তাকালাম। আরে অমন ভাবে তাকিয়ে আছেন কেন? আমি আপনার পাশে বসতে চেয়েছি, কারণ আপনিও একা আর আমিও একা। দুজনের কারোরই কথা বলার মতো কেউ নেই, তাই আর কি দুজনে একটু গল্প করতাম। হ্যাঁ, বসে পড়ুন। নীলা আমার পাশে বসলো। নীলা বসার পর আমি একটু সরে বসলাম, কারণ নীলা যেইভাবে বসেছে তাতে করে ওর শরীরের সাথে স্পর্শ হতো। আপনি না সত্যি একটা ভীতু। কেন? আমি ভীত হতে যাব কেন? ওই যে সরে বসলেন তাই। আচ্ছা বাদ দিন, এতদিন ছিলেন কোথায়? এক ফ্রেন্ডের মামার বিয়েতে গেছিলাম।
এখানে এমন ভাব ধরেন যেন আপনি মেয়েদের একদম সহ্য করতে পারেন না। মেয়েদের সাথে মিশতে আপনার একদম ভালো লাগে না। হ্যাঁ, ঠিক বলেছেন। শুধু আপনি সেদিন আমাকে সাহায্য করেছিলেন, আর আপনি ম্যামের বোন, তাই আপনার সাথে কথা বলছি। একদম ভাব নেবে না বলে দিলাম। আমি সব দেখেছি। ওখানে গিয়ে মেয়েদের সাথে গ্রামে ঘুরতে বের হয়ে ছবি তোলা না? আপনি কিভাবে দেখলেন? দেখেছি কোনো একভাবে। আর আমি যা যা বললাম তা তো মিথ্যে নয়, সব সত্যি বলেছি। হ্যাঁ, সত্যি বলেছেন। তাহলে এখানে এমন ভাবে থাকো কেন? নাকি ভদ্র সাজতে চান? আরে সেই সব কিছুই না। একটা কথা বলবো? হ্যাঁ, বলে ফেলুন। দেখুন, আপনার গার্লফ্রেন্ড নেই, আমার বয়ফ্রেন্ড নেই, আর দুজনের কেউ এটা চাই না। আমাদের মাঝে কত মিল দেখেছেন। হ্যাঁ, তো কি হয়েছে? আমরা কি ফ্রেন্ড হতে পারি? হলাম, তারপর? তারপর আবার কি? আমরা এখন থেকে ফ্রেন্ড, ওকে? জোর করে ফ্রেন্ডশিপ? হ্যাঁ, জোর করেই করবো। আমার একা থাকতে ভালো লাগে না। যাক, শোনো, আমরা যেহেতু ফ্রেন্ডস, তুমি আমাকে তুমি করে বলবে, আর আমাকে সময় দেবে। আমার সাথে কথা বলতে ভয় পেও না। আপু কিছুই বলবে না। আপুই আমাকে বলেছে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে। কিন্তু আমি একটা ছেলে আর আপনি একটা মেয়ে, আমাদের মাঝে কিভাবে ফ্রেন্ডশিপ হবে? কেন হয় না বুঝি? এখন তো ছেলে আর মেয়ে বেস্ট ফ্রেন্ড হয়, আর না হলে জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমি জাস্ট ফ্রেন্ডে বিশ্বাসী না, তাই তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড বানাতে চাই। আর তুমি না করলে তোমার নাক ফাটিয়ে দিব। অমন ভাবে বলছেন কেন? তো কেমন ভাবে বলবো? আমি তো প্রথমে তোমাকে ভালোভাবেই বলেছিলাম। কই, তুমি সেটা শুনলে না, উল্টা এটা ওটা বললে। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, ক্লাসে যাবেন না? আরে বাহ, তুমি তো বেশ ভালো কথা বলতে জানো। কিন্তু সেটা করলে তো কাজ হবে না। আজকে আমার সাথে ফ্রেন্ডশিপ করে তারপর ক্লাসে যাবে, তার আগে আমি তোমাকে ছাড়ছি না। আমি কোনো উপায় দেখতেছিলাম না, কি করব সেটাও ভেবে পাচ্ছিলাম না, তাই নীলাকে বলে দিলাম, হ্যাঁ, আমি আপনার প্রস্তাবে রাজি। আমার প্রস্তাবে রাজি হলে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। কিন্তু আমি তো সবাইকে আপনি করেই বলি, এটা আমার অভ্যাস। বললি মানে তোমার অভ্যাসের। সবাইকে যেভাবেই বলো না কেন, আমাকে তুমি করেই বলতে হবে। না বললে হয় না? হবে না, তুমি করেই বলতে হবে। আচ্ছা চলো, ক্লাসে চলো। এই তো গুড বয়। হ্যাঁ চলো, ক্লাসে যেতে যেতে বাকি কথা হবে। তারপর আমি আর নীলা ক্লাসে চলে আসলাম। তার কিছুক্ষণ পর সোহেল আসলো, তারও কিছুক্ষণ পর আলামিন ক্লাসে চলে আসলো। সোহেল আর আলামিন দুজনকে দুই সাইডে দিয়ে আমি মাঝখানে বসে পড়লাম। সোহেল দোস্ত, আলামিন আমাদের ট্রিট দিল না, কিন্তু প্রেম করবে সেটা হয়? আমি সেটাই ভাবছি, ও আমাদের ট্রিট না দিয়ে প্রেম করবে, সেটা তো মেনে নেওয়া যায় না। কি রে আলামিন, চুপ করে বসে আছিস কেন? আমাদেরকে ট্রিট দিবি কবে? দিব কোনো এক সময়, মাত্র তো প্রেম শুরু করলাম, কয়েকটা দিন যাক, তারপর না হয় তোদের ট্রিট দেবো। সেটা বললে তো হবে না, আমাদের আজকে ট্রিট দিতে হবে। আচ্ছা দিয়ে দেবো, স্যার চলে আসছি ক্লাসে। তারপর ক্লাস করতে লাগলাম। কয়েকদিন পর, এই পারভেজ, শোনো। হ্যাঁ বলো, কি বলবে? আমি তো এখানে কিছুই তেমন চিনি না, আর আপুর হাতেও সময় নেই। তুমি প্লিজ আমার সাথে একটু শপিং এ যাবে? প্লিজ পারভেজ, না করো না প্লিজ। নীলা এমন ভাবে বলছিল, যার কারণে আমি আর না করতে পারিনি। সেদিন কলেজ শেষ করে আমি আর নীলা শপিং করতে গেলাম। নীলার প্রয়োজনীয় সকল কিছু কিনে ও প্রবেশ করলো ম্যামস ওয়ার্ল্ডে। কি ব্যাপার নীলা, এখানে আসলে কেন? এটা তো ছেলেদের। আমি জানি এটা ছেলেদের, তাই তো এসছি। একটা টি শার্ট কিনবো। তুমি শার্ট দিয়ে কি করবে? ও বুঝতে পেরেছি, তোমার বয়ফ্রেন্ডকে গিফট করবে। হ্যাঁ, অনেকটা সেরকমই। এখন চুপচাপ আমার সাথে চলো। আর কোনো কথা না বলে নীলার পেছন পেছন হাঁটতে লাগলাম। নীলার নীল রঙের একটা টি শার্ট নিয়ে আমার মাপ নিতে লাগলো। আরে আমার মাপ কেন নিচ্ছ? আমার বয়ফ্রেন্ডের শরীরের গঠন আর তোমার গঠন সেম, তাই তোমার শরীরের মাপ নিচ্ছি। ও আচ্ছা, তবে আমার সুরসুরি লাগছে। যা করবে তাড়াতাড়ি করো। নীলা ঝটপট মাপ নিয়ে চটপট বিল দিল। তারপর আমরা বের হলাম, রিক্সা ডাকা হলো। আচ্ছা তাহলে তুমি এই রিক্সাতে করে চলে যাও, আমি অন্য একটাই করে যাচ্ছি। কেন অন্যটাই যেতে হবে? তোমার আর আমার বাসার রাস্তা তো একটাই, এক রিক্সাতে যেতে প্রবলেম কি? ওঠো বলছি। কিন্তু আমরা না ফ্রেন্ড? তাহলে তুমি তো লজ্জা পাচ্ছ কেন? কি হলো, উঠছো না কেন? আর তুমি যদি এখন রিক্সায় না ওঠো, তাহলে আমি তোমার আব্বুর কাছে গিয়ে বলে দিব আমি তার ছেলের হবু বউ। এটা কেমন কথা? তুমি আমার বউ হতে যাবে কেন? আর আব্বুকেই বা এই কথা বলবে কেন? তুমি আমার সাথে রিক্সায় যেতে চাচ্ছ না, তাই তো আমি বলতে চাচ্ছি। আর যদি ভালোই ভালোই এখন রিক্সায় ওঠো, তাহলে আমি তোমার আব্বুকে কিছুই বলবো না। ভদ্র বাচ্চার মতো রিক্সায় উঠে পড়লাম। উঠে দোয়া পড়ছি,
যাতে আব্বুর সামনে না পড়ি। এই নাও, এটা তোমার জন্য। এটা আমার জন্য নয়, এটা তোমার বয়ফ্রেন্ডের জন্য। পারভেজ, তুমি তো বোকা কেন? তোমার কি ভাবা উচিত ছিল না আমার কোনো বয়ফ্রেন্ড নেই? হয়তো আছে, কিন্তু সেটা লুকিয়েছো। লুকোতে যাব কেন? প্রেম কি চুরি জিনিস নাকি যে লুকিয়ে প্রেম করতে হবে? যাকে ভালো লাগবে তার সাথে প্রেম করব, আর সেটা সবাইকে দেখিয়ে প্রেম করব, যাতে করে আমার জিনিসের উপর কারো নজর না পড়ে। যাকে ভালোবাসবো তাকে আমার সবটা দিয়ে আগলে রেখে দিব। তাহলে তখন বললে না কেন? কেন বলি নাই জানো? আমার ইচ্ছে তাই বলিনি। এখন তোমাকে এটা নিতে বলেছি, তুমি এটা নিবা, আর বিকেল বেলা এটা পরে প্রাইভেটে যাবে। এটা আমি নিলাম, কিন্তু যদি এটা পরে না যায় তাহলে কি হবে? কি হবে জানো? তুমি অন্য যে জামা পরে যাবে সেটা ছেড়ে ফেলবো। আর তুমি এটা ভালো করেই জানো, রোজ আমিই দরজা খুলে দিই, তাই ভুলেও অন্য জামা পরে যাবে না, এই বলে দিলাম। আর রিক্সা ভাড়াটা তুমি দিয়ে দিও। এই কথাটা বলে নীলা রিক্সা থেকে নেমে গেল। সত্যি বলতে টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল। আমার কাছে টাকা ছিল না, তাই অন্য একটা যে নিব সেটাও করতে পারিনি। এটাও ভাবিনি নীলা আমার জন্য কিনেছে। বাসায় ফেরার পর কিরে, কলেজ তো আরো আগে ছুটি হয়ে গেছে, এতক্ষণ কই ছিলি? আর তোর হাতে কিসের ব্যাগ? একটু শপিং করতে গিয়েছিলাম। তুই তো সব টাকা বাসায় রেখে গেছিলি, তাহলে টাকা পেলি কোথায়? আম্মু আমাকে একজন গিফট করেছে। আর কোনো কথা না বলে আমি উপরে চলে গেলাম। তারপর খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে দিলাম। তবে অবশ্যই নীলার দেওয়া টি শার্টটা পরে নিয়েছি। নীলা যে হুমকি দিয়েছে প্রাইভেটের জন্য বের হচ্ছিলাম, আম্মু বলে উঠলো, যে দিয়েছে তার বেশ পছন্দ আছে, তুই খুব মানিয়েছে। কোনো উত্তর না দিয়ে আমি প্রাইভেটে চলে গেলাম। ম্যামের বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই নীলা দরজা খুলে দিল। আমাকে দেখেই, ওয়াও, খুব সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। ধন্যবাদ কেন? গিফট করার জন্য। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে শুনি? আমি কি ধন্যবাদ পাবার জন্য তোমাকে দিয়েছি? তুমি এত রেগে যাচ্ছ কেন? আপু ভেতরে পড়াচ্ছে, যাও। এখানে বেশিক্ষণ থাকলে কিছু একটা হয়ে যেতে পারে। আমিও ভেতরে চলে গেলাম। 1 মাস পর আগের থেকে আমরা অনেক বেশি কাছে চলে এসেছি। ক্যাম্পাসে বসেছিলাম, তখন নীলা এসে বলল, পারভেজ, শোনো না, আমার ভালো লাগছে না, আমাকে একটু বাসায় দিয়ে আসবে? কেন, কি হয়েছে তোমার? মাথা ব্যথা করছে আর কেমন জানি লাগছে। ম্যামকে বলেছেন? হ্যাঁ বলেছি, আপু বলেছে আমাকে বাসায় চলে যেতে, কিন্তু একা যাব সেই সাহস পাচ্ছি না। প্লিজ আমার সাথে একটু চলো না। আমিও না করলাম না। নীলা একবার আমার এমন অবস্থায় আমাকে সাহায্য করেছিল। আমি ক্লাস থেকে আমার ব্যাগ নিয়ে আসলাম, রিকশায় করে যেতে লাগলাম। কলেজ থেকে বেশ খানিক দূরে, কোনো লোকালয় নেই, মানুষজন কম থাকে। হঠাৎ করে নীলা আমার মাথার চুল ধরে ওর কাছে টেনে নিয়ে গালে চুমু দিল। আমিও এইরকম কাণ্ডে একদম শক খেয়ে গেছি। কতক্ষণ চুমু দিয়েছিল আমি জানি না, তবে এক গালে দিয়ে ধরে রেখেছিল। হঠাৎ আমার কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। এইভাবে কিছুক্ষণ যাবার পর নীলা ছেড়ে দিল। কি হলো সেটা ভাবার চেষ্টা করছি, কিন্তু হিসাব মিলাতে পারছিলাম না। নীলার দিকে তাকাতেও কেমন যেন লাগছিল। এক নজর তাকিয়ে দেখি নীলা নিচের দিকে তাকিয়ে আছে আর মিটি মিটি হাসছে। আমার কি হলো আমি নিজেও জানি না, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। নীলার সাথে বসে থাকতেও কেমন যেন লাগছিল। তাই আমি রিক্সা থামিয়ে 12টা দিয়ে হাঁটা ধরলাম। হাঁটছি আর তখনকার অনুভূতি মনে করছি। নীলা তখন আমাকে চুমু দিচ্ছিল, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছিল, একটুও শক্তি ছিল না। কিন্তু নীলা হঠাৎ করে আমাকে চুমু কেন দিল এটাও ভাবার বিষয়। হাঁটতে হাঁটতে আমি বাসায় চলে আসছি, কিন্তু কোনোভাবেই তখনকার অনুভূতির কথা ভুলতে পারছিলাম না। বাসায় এসেই সোজা আমার রুমে চলে আসছি। এসে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ছি। তখনই নীলার ফোন আসলো। ফোন ধরতেও কেমন যেন লাগছিল, তাই আর রিসিভ করলাম না। বেশ কয়েকবার নীলা ফোন করলো, কিন্তু আমি রিসিভ করিনি। তারপর টেক্সট মেসেজ আসলো, পারভেজ, রিক্সায় যা হয়েছে তার জন্য আমি সরি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। প্লিজ পারভেজ, আমাকে তুমি ভুল বোঝো না। মেসেজ পড়ে আমি কোনো উত্তর দিলাম না। তারপর বেশ কয়েকবার এসএমএস আসছে, ফোন আসছে, আমি কোনো সাড়া দেইনি। সেদিন বিকেলে প্রাইভেটে যাইনি, আমার ফোনটা বন্ধ করে রেখেছিলাম। জানি নীলা আমাকে ফোন দিবে। এমন কেন হচ্ছে আমার? নীলার কথা ভাবলেই কেমন জানি একটু লজ্জাবোধ কাজ করছে। পরদিন আমি কলেজ আর প্রাইভেটেও গেলাম না। বিকেল বেলা বাসায় বসেছিলাম, হঠাৎ কলিং বেল বেজে উঠল। আম্মু গিয়ে দরজা খুলে দিল। সোহেল আর আলামিন বাসায় এসেছে। আম্মু ওদেরকে আমার কাছে পাঠিয়ে দিল।
কিরে, কলেজে যাচ্ছিস না, আবার প্রাইভেটেও যাচ্ছিস না, তোর ফোন অফ, ব্যাপার কি? তেমন কিছু না, হঠাৎ তোরা আমার বাসায়। এসেছি আর সাদে, আমাদের ম্যামের বোন আছে না, ওই তো আমাদের তোর বাসায় আসতে বাধ্য করল। কেন? নীলার আবার আমাকে কিসের দরকার? সেটা জানি না, তবে তোকে অনেক খুঁজছে কালকে, তোকে কলেজে যেতে বলছে। কেন যেতে বলছে? সেসব কিছু বলেছে তোদের? না, সেই সব কিছু বলেনি, তবে তোকে কালকে যেতে বলেছে, আর কালকে তোকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। আজকে তাহলে আমরা যাই। সে কি, আমার বাড়িতে আসলি আর কিছু খেয়ে যাবি না? খাবো না রে, মিম যদি জানতে পারে আমি বাসায় যাইনি, আমার 12টা বাজিয়ে দেবে। হ্যাঁ রে দোস্ত, অহনাও আমার 12টা বাজাবে, না খেয়ে রেগে ফুলে থাকবে। ওর রাগ অনেক বেশি, সহজে ভাঙানো যায় না। আমরা যাই, কাল দেখা হচ্ছে। আলামিন আর সোহেল চলে গেল। আমি ফোনটা অন করলাম। অন করার কিছুক্ষণ পর মেসেজ আসতে লাগলো। এমন ভাবে আসছে ফোনে অন্য কোনো কাজ করাই যাচ্ছে না। এইভাবে 144টা SMS আসতো। প্রায় গুলোই লেখা, পারভেজ আমার কিছু ভালো লাগছে না, আমার সাথে প্লিজ কথা বলো। তুমি না চাইলে আর কখনো ওইসব করবো না, তাও আমার সাথে কথা বলো। SMS গুলো পড়া শেষও করতে পারিনি, তার আগে নীলার ফোন। আজকে আর রেখে দিলাম না, রিসিভ করলাম। হ্যালো। হ্যালো হ্যালো বলেই নীলা মনে হয় একটা শান্তির নিঃশ্বাস ফেললো। তারপরেই, তুই ফোন অফ করে রাখছিলি কেন? ভাব বেড়ে গেছে তাই না? ওই এত ভাব কিসের? আমার সাথে কোনো ভাব দেখাইতে আসবি না বলে দিলাম। আজকে আলামিন আর সোহেলকে তোদের বাসায় পাঠিয়েছি। কাল যদি তোকে কলেজে না দেখি তাহলে আমি সবকিছু নিয়ে তোর বাসায় চলে যাব, এই বলে রাখলাম। এতক্ষণ চুপ করে সব শুনছিলাম, এইবার বললাম তুমি সবকিছু নিয়ে আমার বাসায় আসবে মানে? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। তোকে বুঝতেও হবে না, যদি ভালো চাস তাহলে কালকে সকাল সকাল কলেজে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যাব। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। এখন বলো কেমন আছো? তুই ভালো থাকতে দিলে তো ভালো থাকবো। এই তুমি আমাকে তুই করে বলছো কেন? না, আদর করবো শোনা। আমার ফোনে ব্যালেন্স নেই, তাই আজ রাখলাম, কাল কলেজ দেখা হচ্ছে। তুমি কি আমাকে মারবে? নীলা কল কেটে দিল। নীলার কিছু কথা আমার অস্বাভাবিক লাগলো। এত অধিকার বোধ দেখালো, তার মানে কি নীলা আমাকে ভালোবাসে? সেদিনের পর থেকে আমি নীলাকে নিয়ে একটু বেশি ভাবছি। সব সময় মাথার মধ্যে শুধু নীলা নীলা। পরদিন কলেজে যাচ্ছি, রিক্সায় করে কলেজে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব, তার আগে কোথা থেকে যেন নীলা আসলো, এসে আমাকে টানতে শুরু করলো। আরে আরে, আমাকে এমন ভাবে টানছো কেন? চল ওইদিকে, তোর সাথে কথা আছে। আগে ভাড়াটা তো দিতে দিবে। আমি দিচ্ছি, দাঁড়া। এই দুদিন কলেজে আসলি না কেন? সেদিন আমাকে ওইটা দিচ্ছ, ওর পর থেকে আমার কেমন জানি লাগছিল, তাই আসেনি। নীলা আবারও আমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে বলল, দেখবি এইবার আর এরকম লাগবে না। এই তুমি না বলছিলে আর কখনো দিবে না? যখন বলেছিলাম তখন তোর ফোন অফ ছিল, তাই ওই কথা আমি মানি না। শোন, আমি তোকে ভালোবেসে ফেলেছি রে। বন্ধু হিসেবে বাঁচতেই পারো। বন্ধু না বোকা, আলামিন আর মিম যেইভাবে একে অপরকে ভালোবাসে, আমি তোকে সেভাবেই ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবি না? কেন? কারণ আমার আব্বু জানলে আমাকে খুব মারবে। আচ্ছা, তোর কি মনে হয় তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসি কিনা জানি না, তবে এই 2 দিনে তোমার কথা খুব বেশি মনে পড়েছে। মনে পড়ার জন্যই তো তোকে ওইটা দিয়েছিলাম, আর এখন যেটা দিলাম সেটা হলো আমাদের ভালোবাসা যাতে আরো দৃঢ় হয় তার জন্য। আর তোর আব্বুকে নিয়ে ভাবার কোনো দরকার নেই, তোর আব্বু এসব কিছুই জানবে না। আর যদি তুই আমাকে ভালো না বাসিস, আমি তোর আব্বুকে গিয়ে বলে দিব তুই আমার গলায় ছুরি ধরে আমার কাছ থেকে জোর করে কিস আদায় করে নিয়েছিস। আচ্ছা, এই রিলেশনশিপে কি না গেলেই নয়? আমরা বন্ধু আছি, তাতেই তো আমরা ভালো আছি। আমি ভালো নেই, আমি তোকে ভালোবাসি, আর সেই তুই আমার বন্ধু হয়ে আমার থেকে দূরে দূরে থাকিস। তোকে কাছে পেয়েও আপন করে নিতে পারি না, তাই আমার সাথে রিলেশন করতেই হবে। আর আমিও জানি তুই একটু একটু করে আমাকে ভালোবাসতে শুরু করেছিস। কিভাবে বুঝলে? তাই তো আমাকে নিয়ে এই কয়েকদিন এত ভেবেছিস, ভালো না বাসলে এত ভাবতি না। হবে হয়তো, কিন্তু রিলেশনশিপে না যাওয়াই ভালো। দেখো, এখন আমরা বন্ধু আছি, কোনো ঝামেলা নেই। কিন্তু যখন রিলেশনশিপে যাব, একজন অন্যজনের প্রতি অধিকার বোধ দেখাবে, নিজের ইচ্ছা মতো অন্যজনকে চালাতে চাইবে। আর এটা চাইবো সে শুধু আমাকে ভালোবাসুক, আমাকে সময় দিক। কিন্তু যদি এমনটা না হয়, তাহলে হবে ঝগড়া বাড়বে, ঘৃণা, দূরত্ব। সেটা কি তুমি চাও? এসব আমি যেমন চাই না, তেমন এটাও চাই না তোর সাথে বন্ধুত্ব।
আমি তোকে আমার করে পেতে চাই, এটাই আমার শেষ কথা। আচ্ছা, আমাকে ভাবার জন্য একটু সময় দিতে হবে। আমি জানতাম ভালোভাবে বললে তুই রাজি হবি না, তাই তো এই দেখ এটা নিয়ে এসছি, আর সাথে এটাও লিখে নিয়ে এসছি, নীলার হাতে একটা ব্লেড আর একটা কাগজ। ব্লেড দিয়ে কি করবে? কি করব বুঝতে পারছিস না? সুইসাইড করব, তার জন্য তোকে দায়ী করে যাব। এটাই লেখা আছে, আমার সাথে প্রেমের অভিনয় করে তুই আমাকে ধোঁকা দিয়েছিস, সেই দুঃখ সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিলাম। এইসব পাগলামি বন্ধ করো প্লিজ। করব, আগে আমাকে আই লাভ ইউ বল। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। আচ্ছা, এখনকার মতো বলে দেই, নীলা আই লাভ ইউ। অমন ভাবে বললে হবে না, আমাকে জড়িয়ে ধরে বলতে হবে। যদি না বলিস তাহলে দিলাম দিলাম হাতে টান। কোনো উপায় না পেয়ে নীলাকে আলতো করে জড়িয়ে ধরলাম। আলতো করে জড়িয়ে ধরলে হবে না, শক্ত করে জড়িয়ে ধরে বল। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ। লাভ ইউ টু। হঠাৎ কারো উপস্থিতি টের পেলাম। আমি নীলাকে ছেড়ে দিলাম। পাশ থেকে সোহেল, আলামিন আর মিম বের হয়ে আসলো। কিরে বেটা, ছেড়ে দিলি কেন? ফ্রিতে ভালোই মুভি দেখছিলাম, সেটা বন্ধ করে দিলি কেন? তার মানে তোরা এতক্ষণ এখানেই ছিলি? হ্যাঁ ভাইয়া, আপনি কিভাবে ডুবে ডুবে জল খান সেটাই দেখলাম। এমনিতে তো মেয়েদের থেকে 10 হাত দূরে থাকেন, আর এখানে কি না ডুবে ডুবে জল খাচ্ছেন? কিছু বলতে পারছিলাম না, আর নীলাও কিছু বলছিল না। ভাইয়া, আজকে আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। ঠিক বলছো পারবেশ, আজকে ট্রিট দিবি চল। কিসের ট্রিট? আমি কেন ট্রিট দিব? আমার আগে তোরা প্রেম করছিস, কই সেটা ট্রিট দিয়েছিস? আগে তোরা দুজন ট্রিট দে, তারপর আমি দিব, তার আগে কিছু দিব না। এইভাবে বলছিস কেন ভাই? আমরা আগে প্রেম করেছি বলে কি আগে আমাদের ট্রিট দিতে হবে? তুই আজকে দে, পরে না হয় আমি দেব। আচ্ছা, আমি সবাইকে ট্রিট দেবো আজ। না, কিছু দেওয়া লাগবে না, আগে ওরা দিবে। বলছি তো আমি দিব, চলো খেতে যাব। ক্লাস করবো না? একদিন ক্লাস না করলে কিছুই যাবে আসবে না, তার থেকে ভালো সবাই মিলে একটু ঘোরাঘুরি করে আসি। সবাই মিলে বের হলাম, প্রথমে খেতে গেলাম, তারপর সেখান থেকে বের হয়ে ঘোরাঘুরি। আমি আর নীলা, মিম আর আলামিন খুশি হলেও সোহেলের মনে কোনো আনন্দ নেই। সোহেল দোস্ত, মন খারাপ কেন? হ্যাঁ রে দোস্ত, আসলে অহনা থাকলে অনেক ভালো হতো। সেটা ঠিক। আচ্ছা, মন খারাপ করিস না, একদিন যা, গিয়ে দেখা করে আয়। যাব, সামনে মাসেই যাব। ভাইয়া, মন খারাপ করবেন না, আর একা যাবেন না কিন্তু, আমাদের সবাইকে নিয়ে যেতে হবে। আচ্ছা, সবাইকে নিয়ে যাব। সেদিন অনেক ঘোরাঘুরি করে আমরা বাসায় ফিরলাম, পা একদম ব্যথা হয়ে গেছে, কিন্তু এত হাঁটাহাঁটি করে। বিকেলবেলায় প্রাইভেটে যাচ্ছি, তবে আজকে অন্যরকম লাগছে। আমি, সোহেল আর আলামিন যাচ্ছি। তখন আলামিন বলল, মামা, ম্যামের বোনকে তুই পটালি কিভাবে? দূর, আমি কেন পটাতে যাব? তাহলে তোদের প্রেম হলো কিভাবে? ওই আমাকে প্রপোজ করছিল। তবে একটা বিষয় সত্যি, নীলা তোকে অনেক ভালোবাসে আর তোর জন্য অনেক পাগল। নীলার আচরণেই বলে দেয় ও তোর জন্য কতটা পাগল। কথা বলতে বলতে আমরা চলে এসেছি, কলিং বেলে চাপ দিতেই নীলা এসে দরজা খুলে দিল। সোহেল আর আলামিন ভেতরে চলে গেছে, শুধু আমি আর নীলা দাঁড়িয়েছিলাম। কি ব্যাপার, এত দেরি হলো কেন? হেঁটে হেঁটে আসছি তো। হেঁটে এলেও তো এতক্ষণ লাগার কথা না। রাস্তায় কোনো মেয়ের পিছু নিয়েছিলে, একদম সত্যি কথা বলবে। মেয়ের পিছু কেন নিতে যাব? আমার পা ব্যথা ছিল, তাই ধীরে ধীরে হেঁটে এলাম। পায়ে ব্যথা পেয়েছো? না, কালকে অনেক হেঁটেছি তো তাই। আচ্ছা, এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না, চলো ভিতরে চলো। ভেতরে গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর নীলা এসে আমার পাশে বসলো। মেয়ের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপুর সামনে একটা ছেলের সাথে বসেছো। আমি হলে তো কোনোদিন একটা মেয়ের সাথে বসতে পারতাম না। ম্যাম বুঝাচ্ছিল, আমি বুঝছিলাম। নীলা ওর পা দিয়ে আমাকে সুরসুরি দিতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে এটা বুঝতে চাইলাম এসব হচ্ছে কি। কিছু না বলে চোখ টিপ দিল। পা সরিয়ে নিলাম, কিন্তু নীলা আবার একটু কাছে ঘেসে বসে আবার সুরসুরি দিতে লাগলো। যতবার পা সরিয়ে নিচ্ছিলাম ও ততবার আমার কাছে চলে আসছিল। আমার ভয় হচ্ছিল ম্যাম কিছু বলে বসে কিনা, তাই আর পা সরিয়ে নিলাম না। প্রাইভেট যতক্ষণ চলছিল নীলা ততক্ষণ আমাকে সুরসুরি দিচ্ছিল। বিরক্ত লাগছিল খুব, কিছু বলতেও পারছিলাম না। প্রাইভেট পড়া শেষ করে নীলার সাথে কোনো প্রকার কথা না বলে চলে আসলাম। বের হবার কিছুক্ষণ পরে নীলার ফোন। হ্যালো। তুমি আমার সাথে কথা বলে গেলে না কেন?
তুই তখন কি রকম শুরু করছিলে? আমার ভালো লাগছিল না, সেটা বুঝেও তুমি করেই যাচ্ছিলে। কিন্তু আমার তো ভালো লাগছিল। কিন্তু আমার লাগছিল না। সরি, আমি বুঝতে পারিনি। আর এমন ভুল করবে না বলে দিলাম। ঠিক আছে, সাবধানে যাবে। বাসায় গিয়ে আমাকে এসএমএস করবে। আমার কথা শুনে মনে হয় নীলার মন খারাপ হয়ে গেছে। বাসায় এসে নীলাকে এসএমএস করলাম। আমি বাসায় চলে এসেছি 15 দিন পর। এখন আমিও ভালোবাসতে শুরু করেছি। প্রথম দিকে নীলার থেকে দূরে থাকতে চাইতাম, কিন্তু এখন নীলার থেকে দূরে থাকতে পারি না। একটু কথা না হলেই আমার কেমন জানি লাগে। সারাক্ষণ ওর সাথে কথা বলতেই থাকি। ও আমাকে ছাড়া থাকতে পারে না। ক্লাস থেকে শুরু করে সবকিছুই একসাথে করতাম। কেউ কাউকে কিছু বলা ছাড়া কোনো কাজ করতাম না। 1 মাস পর, পারভেজ, আজকে আপু বাসায় থাকবে না। ও তাহলে আজকে প্রাইভেট বন্ধ? বন্ধ, কিন্তু তারপরেও তুমি আসবে। আমি গিয়ে কি করব? তুমি আর আমি বসে একটু সময় কাটাবো। কিন্তু ম্যাম তো বাসায় নেই। সেজন্যই তো তোমাকে আসতে বলছি। না গেলে হবে না? না, হবে না। তুমি এক্ষুনি আমার বাসায় আসবে, এটাই আমার শেষ কথা। নীলার জেদ সম্পর্কে আমার বেশ ভালো ধারণা হয়ে গেছে। হেঁটে হেঁটে নীলার বাসায় চলে গেলাম। কলিং বেল চাপতেই নীলা এসে দরজা খুলে দিল। তারপর আমাকে টান দিয়ে ভেতরে নিয়ে জড়িয়ে ধরলো। আপু কই গেছে? তার কোনো এক বান্ধবীর বাড়ি মনে হয় গেছে। আজকে তোমাকে অনেক অনেক আদর করবো। কি আদর করবে? করবো যা মন চায়। এইভাবে কি জড়িয়ে ধরে থাকবে, নাকি কিছু খেতে দিবে? হ্যাঁ, দিব। আমাকে ছেড়ে দিয়ে নীলা ফ্রিজ থেকে কিছু ফল বের করলো। সোফায় বসে নীলা বলল, এইবার আমার কোলে মাথা রেখে শুয়ে থাকো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নীলার কোলে মাথা রাখলাম। নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো। আঙুর ফল একটা একটা করে খাইয়ে দিচ্ছি, আর আমি গপ গপ করে খাচ্ছি। এইভাবে কিছুক্ষণ যাবার পর, বাহ বাহ, বেশ ভালোই মুভি হচ্ছে। টাকা ছাড়া দেখা যাচ্ছে। আপু, তুই এখানে? হঠাৎ ম্যাম কই থেকে চলে আসলো। ম্যাম এসে নীলাকে সজোরে কয়েকটা চড় মারলো। তোকে আমার বোন ভাবতেও লজ্জা লাগছে। বাসা খালি, আর সেই সুযোগে তুই। ছি নীলা, ছি। আপু, আমি পারভেজকে ভালোবাসি। সেটা তো আমি আগে থেকেই জানতাম, মানে এর ওর কাছ থেকে শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করি নাই। আমি ভাবতাম তোরা দুজন বন্ধু, কিন্তু কেউ কেউ অন্য কিছু ভাবে। কিন্তু আমার তো মনে হচ্ছে এখন ওদের কথা না শুনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আর পারভেজ, তোমাকে আমি ভালো ছেলে বলে জানতাম, তুমি এমন করবে সেটা আমি ভাবতেও পারিনি। যা করেছো তা তো করেই ফেলেছো। এরপর থেকে তুমি আর আমার বাসায় এসো না। কিন্তু ম্যাম, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আর আমার কাছে পড়তে আসবে না। আর এক্ষুনি তুমি এই বাসা থেকে বের হয়ে যাও। কি হলো, যাচ্ছ না কেন? যাও বলছি। আমি বের হয়ে চলে আসলাম, কিন্তু জানি না নীলার উপর কত অত্যাচার হচ্ছে। যদি স্যারের বাসা হতো আমি আসতাম না। 2টা মেয়ে, সেখানে কোনো ছেলে নেই। যদি ওর আপু কোনোভাবে আমাকে ফাঁসিয়ে দেয়। বাসায় এসে নীলাকে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। সেদিন আমার কিছুই ভালো লাগছে না। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। বারবার ফোন দিচ্ছিলাম, কিন্তু ফোন বন্ধ বলছিল। 11টার সময় একটা মেসেজ আসলো, তাও ম্যামের ফোন থেকে। আমার ফোনটা ভেঙে ফেলছে, তাই তোমার সাথে কথা বলতে পারছি না। প্লিজ মন খারাপ করো না, কালকে কলেজে গিয়ে তোমার সাথে কথা হবে। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন খুব সকালে কলেজে চলে গেলাম। নীলা তখনও আসেনি। অনেকক্ষণ পর নীলা কলেজে আসলো, তাও আবার ওর আপুর সাথে এসেছে। ওর আপু ওকে ক্লাসে দিয়ে চলে গেল। আমিও ক্লাসে চলে গেলাম। নীলার কাছে যেতেই নীলা আমাকে ইশারায় বুঝিয়ে দিল ক্লাসে কথা বলতে পারবে না। ক্যাম্পাসের ফাঁকা জায়গাতে যেতে যেতে আমি সেখানে চলে গেলাম। কিছুক্ষণ পর নীলাও চলে আসছে। একদিনে নীলার চেহারা একদম শুকিয়ে গেছে। পারভেজ, আমি এভাবে থাকতে পারবো না, প্লিজ আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো। তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয় আমার। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছাড়া থাকতে আমার খুব বেশি কষ্ট হয়। প্লিজ পারভেজ, আমাকে দূরে কোথাও নিয়ে চলো। কিছু বলতে যাব তার আগে ম্যাম চলে আসছে। কিরে নীলা, তোকে না বলছিলাম পারভেজের সাথে আর কথা না বলতে, তারপরেও এসেছিস কথা বলতে? নাকি সেদিনের কথা সব ভুলে গেলি? আপু প্লিজ, ওর সাথে কথা না বলে আমি থাকতে পারবো না। ম্যাম নীলার 2 গালে 2টা চড় বসিয়ে দিয়ে বলল, তোর লজ্জা করে না আমার সামনে এসব বলছিস? আজকে বাসায় চল, তোর খবর আছে।
আজকে বাসায় চল, তোর খবর আছে। এই বলে ম্যাম নীলাকে নিয়ে চলে গেল। বুঝলাম না প্রত্যেকটা রিলেশনে ফ্যামিলি কেন এত ঝামেলা করে। আমিও ক্লাসে চলে গেলাম, কিন্তু ক্লাসে নীলাকে দেখলাম না। আমারও মন খারাপ হয়ে গেল। আমিও সেদিন ক্লাস না করে বাসায় চলে আসছি। 2 দিন ধরে প্রাইভেট যাই না, তাই আম্মু আজ বলল, কিরে পারভেজ, তুই প্রাইভেট যাচ্ছিস না কেন? আম্মু, আমাদের ম্যাম কিছুদিন নাকি কলেজের কোনো কাজে ব্যস্ত থাকবে, তাই আমাদের পড়াতে পারবে না, তাই এখন আমাদের প্রাইভেট অফ। এইটা আবার কেমন কথা? সামনে না তোদের পরীক্ষা? হ্যাঁ আম্মু, সেটা তো আছেই, কিন্তু আম্মু ম্যাম বলছে পরীক্ষার আগে সিলেবাস শেষ করে দিবে। আচ্ছা ঠিক আছে। আম্মুর সাথে কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। নীলার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, কিন্তু কিভাবে কথা বলবো? নীলার কাছে তো কোনো ফোনই নেই। পরদিন কলেজে গেলাম, নীলাও আসছে, ওর সাথে কথা বলতে চাইলাম। ও ইশারায় বলল আজকে কথা বলতে পারবে না। আমিও আর জোর করলাম না, কারণ ওর আপুর কাছে যে কোনোভাবে খবর চলে যাবে, আবার এসে নীলাকে এটা ওটা বলবে, যেটা আমি সহ্য করতে পারবো না। ক্লাস শুরু হলো, স্যার ক্লাস করে বের হয়ে গেল। এবার ম্যাম আসবে। ম্যাম চলে এসেছে, যথারীতি আমার পেছনে বসে গল্প করছিলাম আর বারবার নীলাকে দেখছিলাম। নীলাও আমার দিকে তাকাচ্ছিল। সেটা মনে হয় ম্যামের নজরে পড়ছে। এই পারভেজ, তুমি দাঁড়াও। আমি দাঁড়ালাম। বলো, এতক্ষণ আমি কি বললাম সেগুলো বলো। কি বলবো? আমি তো কিছুই শুনিনি, তাই চুপ করে দাঁড়িয়েছিলাম। কি হলো পারভেজ, কিছু বলছো না কেন? আসলে ম্যাম, থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তা এখানে কি পড়তে আসো, নাকি চোখাচোখি করতে আসো, না গল্প করার জন্য আসো? তোমাকে আমি লাস্ট বারের মতো বলছি, ক্লাসে মনোযোগী হও। নেক্সট টাইম এমন হলে তোমাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব, তারপর উনি যা ভালো বুঝবে সেটা করবে। বসো। এটা ভেবে ভালো লাগছে নীলাকে কিছু বলেনি। আমাকে বললে যতটা না কষ্ট হয়, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট হয় নীলাকে কিছু বললে। ক্লাস শেষ করে বাসায় আসছিলাম, নীলা আমার পেছন পেছন আসছে। শোন পারভেজ, ক্লাসের আমার দিকে অমন করে তাকিয়ে থাকবা না। কেন তাকাবো না? দেখলেই তো আজ আপু কি বললো। যদি সত্যি প্রিন্সিপালের কাছে বিচার দেয়, তাহলে কি হবে ভাবতে পেরেছো? আমি অত কিছু ভাবতে চাই না, আমি তোমাকে দেখবই। পাগলামি করো না, আমি বলেছি আমার দিকে আর তাকিও না। এই কথা বলেই নীলা চলে গেল। আমিও হেঁটে হেঁটে বাসায় চলে আসছি। রাতে নীলার ওর আপুর ফোন থেকে কল করলো। কি করো? শুয়ে আছি, তুমি? আমিও শুয়ে আছি। খেয়েছো? হ্যাঁ, তুমি? আমিও খেয়েছি। আর রাখি, টাটা, গুড নাইট। নীলা ফোনটা রেখে দিল। আমিও ঘুমিয়ে গেলাম। এইভাবে দিনগুলো যাচ্ছে, কিন্তু এখন একটা বিষয় লক্ষ্য করছি, ক্লাসে আমি নীলার দিকে তাকিয়ে থাকলেও নীলা আগের মতো আমার দিকে তাকাতো না। মাঝে মাঝে 2-1 বার তাকাতো, তবুও না দেখার মতোই সুযোগ থাকলেও আমার সাথে কথা বলতে চাইতো না। অনেক জোরাজুরি করার পর রাজি হতো, তাও বেশিক্ষণ কথা বলতো না। কেমন জানি আমাকে এড়িয়ে চলতে লাগলো। আজকে কলেজে ম্যাম আসেনি, কিন্তু নীলা এসেছে। আজকে একটা সেই সুযোগ, নীলার সাথে মন খুলে কথা বলতে পারবো। আমি নীলার কাছে গেলাম। কি ব্যাপার, তুমি এখানে কেন আসলে? আজকে তো তোমার আপু আসেনি। হ্যাঁ আসেনি, তাতে কি হয়েছে? আজকে তো আমাদের সেই সুযোগ কথা বলার জন্য। আচ্ছা তুমি যাও, আমি কিছু কাজ শেষ করে আসছি। কিসের কাজ? তুমি বুঝবে না, যাও তুমি যাও, আমি আসছি বললাম তো। চলে গেলাম। ক্যাম্পাসে সেই জায়গাতে দাঁড়িয়ে আছি, কিন্তু নীলার আসার কোনো খবর নেই। প্রায় আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি, কিন্তু নীলা আসছে না। আমি আবার ক্লাসে চলে গেলাম, দেখলাম নীলা সেই একভাবে বসে আছে। কি হলো নীলা, তুমি না কাজ শেষ করে যাবে বলছিলে? উফ, আমি না একদম ভুলেই গেছিলাম, সরি। আজকের কথা বলতে পারছি না, একটু পরেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ভুলে গেছো মানে কি? আমি সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়েছিলাম, সেই খবর আছে তোমার? আরে এত রেগে যাচ্ছ কেন? আমি তো বললাম আমি ভুলে গেছিলাম। কি রে, আজ এত তাড়াতাড়ি বাসায় আসলি কেন? আমার ভালো লাগছে না আম্মু, তাই চলে এসেছি। কি হয়েছে? কোনো সমস্যা? শরীর খারাপ করেছে? না আম্মু, তেমন কিছু না। আমি রুমে গিয়ে ঘুমাবো, আমাকে প্লিজ ডেকো না। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। উঠে দেখি 2টা বেজে গেছে। প্রচন্ড ক্ষুধা লাগছে, তাই খেতে চলে গেলাম। কিন্তু নীলার কথা মনে পড়তেই আর খেতে ইচ্ছে করলো না। না খেয়েই বাসার বাইরে চলে গেলাম। ঘুরবো সেটাও ভালো লাগছে না। একটু হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম। পরদিন অনেক দেরিতে কলেজে গেলাম।
আমি যাবার 5 মিনিট পরে ক্লাস শুরু হয়ে গেল। আজ আর পেছনে বসলাম না। সাধারণত সামনের সিট ফাঁকা থাকে। তুই একজন সামনের বেঞ্চে বসে, আমিও বসে পড়লাম। পেছনে বসলে বারবার নীলার দিকে নজর যায়, কিন্তু নীলা বলছে ওকে যেন আর না দেখি। সামনে বসে ক্লাস করলাম। ম্যামের ক্লাস আসলো, পড়া বোঝাচ্ছে, আর আমি বুঝে যাচ্ছি। কয়েকদিন পর আমি কলেজে আসছিলাম, নীলাকে দেখি একটা ছেলের সাথে আসতে। সোহেল আর আলামিনকে জিজ্ঞেস করলাম ছেলেটা কে। কেন পারবেশ, তুই চিনিস না? ও তো বাইজিৎ, অন্য কলেজের, কিন্তু আমাদের সাথেই প্রাইভেট পড়ে। তো নীলার সাথে এখানে আসছে কেন? ওদের তো খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, জানিস না তুই? ওরা একসাথে বসে প্রাইভেট পড়ে, একে অন্যের খাতা নিয়ে এটা ওটা লিখে দেয়, আরো কত কিছু। ভালো করে খেয়াল করে দেখলাম নীলার হাতে একটা ফোন। তার মানে নীলার কাছে ফোন আছে, তারপরেও আমাকে ফোন দেয় না। আর এই ছেলের সাথে এত কিসের কি, আজকে সব জানতে হবে। নীলা মনে হয় আমাদেরকে দেখেনি। দেখলাম ছেলেটা নীলাকে ক্যাম্পাস পর্যন্ত দিয়ে চলে গেল। আমরাও গেলাম। নীলা ক্লাসে যাওয়ার আগেই আমি ওকে টেনে ক্যাম্পাসের ফাঁকা জায়গাতে নিয়ে গেলাম। পারভেজ, কিরকম অসভ্যতামি করছো? আমাকে এখানে এভাবে টেনে নিয়ে আসলে কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলে ফেলো। ওই ছেলের সাথে তোমার কিসের সম্পর্ক? কার সাথে? বাইজিৎ নাকি কি যেন নাম? ও আমার ফ্রেন্ড। থাকতেও কেন তোমার ছেলে ফ্রেন্ড রাখবে? তুমি তোমার জায়গাতে আর বাইজিৎ বাইজিদের জায়গায়। আমার কি কোনো মেয়ে ফ্রেন্ড আছে? নেই তো। তাহলে তোমার কেন ছেলে ফ্রেন্ড থাকবে? তোমাকে কোনো মেয়ে পাত্তা দিলেই তো তুমি ফ্রেন্ড বানাবে। থাকো তো বলদের মতো। মাথা চুল দেখেছো? দেখে মনে হয় খাঁটি বলদ। এখনকার ছেলেরা এই হেয়ার কাট দেয়, আর শার্ট প্যান্টের অবস্থা এত লুজ যে আরো একজন ঢুকে যাবে। তোমার কাছে ফোন থাকতেও তুমি আমাকে ফোন দাও না কেন? কারণ আপু বলে দিয়েছে এই ফোন দিয়ে যেন তোমার সাথে কথা না বলি, তাই তোমাকে ফোন দিই না। আর ফোন দিয়ে কি হবে? একটু রোমান্টিক কথা কখনো বলেছো? শুধু কি করো, হাসতো কিনা, এসব কেন? একটু রোমান্টিক কথা বলতে পারো না? উফ। এইসব শুনেও আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। তুমি বাইজিদের সাথে বন্ধুত্ব রাখতে পারবে না। তোমার কথা রাখতে পারবো না। বাইজিতের সাথে আমি বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। তাহলে তুমি কাকে চাও, আমাকে নাকি বাইজিৎকে? যে কোনো একজনকে বেছে নিতে হবে। বাইজিত তোমার থেকে 1000 গুণ বেটার, তাই তুমি না থাকলেও আমার কিচ্ছু যাবে আসবে না। নীলার কথা শুনে মনে হয় আমার মাথাটা একটু চক্কর দিয়ে উঠলো। শোনো পারভেজ, আমার পেছনে আর ঘুরবে না, কেমন? আর যদি আমার পেছনে ঘোরো তাহলে লোক দিয়ে তোমাকে মায়ের খাওয়াবো, এই বলে দিলাম। নীলার এমন কথা শুনে একদম চুপ, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তোমার কিছু বলার থাকলে বলে দিতে পারো, না হয় আমি চলে যাব। না, আমার আর কিছু বলার নেই। তুমি যেটা চাইলে আমি তোমাকে সেটাই দিব। আর ঘুরবো না তোমার পিছনে। কিন্তু দেখো, এমনও কোনোদিন যেন না আসে আমার পিছনে তোমাকে ঘুরতে হয়। এত খারাপ দিনে নীলার জীবনে কোনো দিনও আসবে না। অনেক ভালো থাকবো আমি। এই কথা বলেই নীলা সেখান থেকে চলে গেল। আমার চলার শক্তি আমি হারিয়ে ফেলছি, কেমন যেন সব লাগছিল। আমি সেখানেই বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর যেখানে বসেছিলাম সেখানে কিছু বড় ভাই আসলো। আরে তুই এখানে বসে কি করছিস? না মানে ভাইয়া, এমনি বসে আছি। যা ক্লাসে যা, একটু পর ক্লাস শুরু হবে। আমি উঠে একটু সামনে যেতে গেলাম, তার আগে মাথা ঘুরে পড়ে গেলাম। ভাইয়ারা এসে আমাকে ধরলো। কিরে, নেশা জাতীয় কিছু খেয়েছিস নাকি? না ভাইয়া, আমার মাথা ঘুরাচ্ছে। ক্লাস করতে পারবি নাকি বাসায় যাবি? বাসায় যাব। তোর ব্যাগ কই? ক্লাসে। এই তুই গিয়ে ওর ক্লাস থেকে ব্যাগটা নিয়ে আয় তো। তোর নাম কি যেন? জি, আমার নাম পারভেজ। আরেক ভাইয়া আমার ব্যাগ আনতে ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর ব্যাগ নিয়ে ভাইয়া আসলো, সাথে দেখলাম নীলাও এসেছে। কি হয়েছে ওর? তেমন কিছু না, একটু মাথা ঘুরে পড়ে গেছিল আর কি। ওহ, বলেই নীলা সেখান থেকে চলে গেল। কিরে, মেয়েটা কে? নীলা ফ্রেন্ড। তারপর ভাইয়ারা আমাকে একটা রিক্সায় উঠিয়ে দিল। একজন সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। সাথে এটাও বলেছি আমি একাই যেতে পারবো। বাসায় আসার পরেও মাথা ঘুরছিল। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। কিরে পারভেজ, কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? মাথা ঘুরে পড়ে গেছিলাম আম্মু। মাথা ঘুরে পড়বে না তো কিভাবে পড়বে? একদম তো খাওয়া দাওয়া করে না, শরীর দুর্বল, তাই এমন হয়েছে। আমার ভালো লাগছে না, প্লিজ একটু চুপ থাকো। হ্যাঁ, সত্যি কথা বললেই ভালো লাগে না। যা, ফ্রেশ হতে যা, তারপর খাবি। খেতে ইচ্ছে করছে না বললেই তো আর হবে না, তোকে খেতেই হবে। যা বলছি, ফ্রেশ হতে যা। আম্মু, আমি পরে খাবো, এখন আমার ভালো লাগছে না।
আমাকে জোর করো না প্লিজ। আচ্ছা, তাহলে রুমে গিয়ে একটু শুয়ে রেস্ট নে, ভালো লাগবে। আম্মুর কথা মতো আমি রুমে চলে গেলাম। রুমে আসার পর কেন জানি আমার খুব কান্না পাচ্ছে। নীলা আমার সাথে এমনটা করবে আমি সেটা ভাবতেও পারিনি। আমার তো কোনো দোষ ছিল না, তাহলে কেন আমার সাথে এমনটা করলো? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুমটা ভাঙলো। আম্মু আমাকে গোসলে পাঠালো। গোসল শেষ করে আমাকে খেতে ডাকলো, খাবার বেড়ে দিল, কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছিল না। আমার কেমন জানি লাগছিল। কিরে, তুই কিচ্ছু খাচ্ছিস না কেন? আম্মু আমার খেতে ভালো লাগছে না। এই জন্য তো মাথা ঘুরে পড়ে গেছিলি, না খেলে তো এমনই হবে। আম্মু তুমি বুঝতে কেন পারো না? আমার কিছু খেতে ভালো লাগে না। সারাদিন টোটো করে ঘুরতে খুব ভালো লাগে, তাই না? আম্মুর প্যাপে শুনে আমার পেট আরো বেশি ভরে যাচ্ছিল। আমি না খেয়েই উঠে বাইরে চলে গেলাম। বাসা থেকে বের হয়ে হাঁটছি। কলেজ ততক্ষণে ছুটি হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটছি, উদ্দেশ্য নীলা এক নজর দেখা। এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, নীলাকে এক নজর না দেখলে আমার কিছুই ভালো লাগে না। আমি একটা চায়ের দোকানে বসলাম, যেহেতু এই রাস্তা দিয়ে নীলা বাসায় যাবে। কিছুক্ষণ পর দেখি নীলা আসছে, কিন্তু সাথে ওই ছেলেটা আছে। এমন ভাবে হেঁটে আসছে, একজনের সাথে আরেকজনের শরীরে স্পর্শ হচ্ছে। এই দৃশ্য দেখে আমার প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু এখন কিছু বলবো না, চুপচাপ দেখে যাব, দেখি কতদূর যেতে পারে। নীলাকে আমি দেখেছি, জানি না নীলা আমাকে দেখেছে কিনা, সেটা আমি জানি না। তবে একটা ডিসিশন নিয়েছি, বাইজিৎ নাকি কি যেন নাম, ছেলেটার সাথে আমি ওর সাথে কথা বলবো, আর বলবো নীলার থেকে যেন একটু দূরে থাকে। আমি ছেলেটাকে খুঁজে বের করলাম। আমাদের পাশের এলাকাতেই ছেলেটার বাসা। আমি ওদের এলাকাতে গেলাম, ছেলের নাম্বার জোগাড় করলাম, তারপর আমার সাথে দেখা করতে বললাম। ছেলেটা আসলো। কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভাই, ভালো। তুমি? আমিও ভালো ভাই। আচ্ছা ভাই, নীলার সাথে আপনার কিসের কথা হয়? আরে ভাইয়া, ও আমার ফ্রেন্ড, কথা বলতেই পারে। ওর সাথে আর কথা বলবেন না আপনি। এই বেটা, আমি ওর সাথে কথা বলবো কি বলবো না সেটা তুই বলার কে রে? বলার কে সেটা শুনবি তুই? আমি ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড তো কি হয়েছে? শোন বেটা, নীলা তোকে ভালোবাসে না, নীলা আমাকে ভালোবাসে, বুঝলি? বাইজিদের এমন কথা শুনে ওর নাক বরাবর ঘুষি দিলাম। তারপর উড়াধুরা কিল ঘুষি দিয়ে সেখান থেকে পালিয়ে আসলাম। পরদিন ফুরফুরা মনে কলেজে গেলাম। ক্যাম্পাস দিয়ে তিরিং বিরিং করে করতে করতে হেঁটে যাচ্ছিলাম, তখন নীলা এসে আমাকে চর বসিয়ে দিয়ে বলল, তোর সাহস হয় কি করে বাইজিতের শরীরে হাত দেওয়ার? চর দিয়েছে সেটা বড় কথা না, বড় কথা বাইজিৎকে কাল ইচ্ছে মতো কেলাতে পেরেছি, সেটাই বড় কথা। তুই বাইজিতকে কেন মারলি? কাকে মারবো না সেটা আমার ব্যাপার। তুই বাইজিতকে কেন মারলি? আমার ইচ্ছা হয়েছিল তাই মেরেছি। কাজটা তুই ভালো করলি না। এর প্রতিদান তোকে দিতেই হবে। কিভাবে প্রতিদান দিতে হবে বলে যাও। যেটা যখন দেবে তখনই বুঝতে পারবি, কিন্তু অনেক ভয়ানক হবে। কথাটা বলেই নীলা চলে গেল। এত বেশি রেগেছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। গালটা ব্যথা করছিল, কিন্তু মনটা তখনও ফুরফুরা ছিল। বাইজিৎকে ইচ্ছা মতো কেলাতে পেরেছি তার জন্য। কিছুদিন পর আমি শুয়েছিলাম, তখন হঠাৎ নীলার নাম্বার থেকে ফোন আসলো, কেটে গেল। তখন একটা SMS আসলো, পারভেজ তোমার সাথে আমার কথা